নিয়ে যখন থেকে রিসার্চ করতে শুরু করেছি, অর্থাৎ 21 আগস্ট রাতের আধারে ভারত তার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বাংলাদেশের সাথে কোনো আলোচনা ছাড়াই খুলে দিয়েছে। আর এ ব্যাপারে তাদের থেকে জানা যায় যে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে একটা ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল তাদের ত্রিপুরা রাজ্যে। আর এতে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 7 জন নিহত হবার খবর পাওয়া গিয়েছে। খুব সম্ভবত রাত 12টার পর থেকে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়। আর 21 আগস্ট সকাল 8টা 35 মিনিট পর্যন্ত এ বাঁধের 3টি গেটের মধ্যে একটি গেট খোলা থাকে। আর এতে আমাদের দেশের নোয়াখালী, কুমিল্লা আর ফেনী জেলাতে সৃষ্টি হয়েছে চরমভাবে এক মানবসৃষ্ট বন্যার। এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, অর্থাৎ 24 আগস্ট শনিবার কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের সাথে ভারতের ডুম্বুর ও গজলডাঙ্গা বাঁধ খুলে দেওয়ায় এই 3টি জেলা সহ দেশের 11টি জেলা চরমভাবে বন্যার কবলে পড়েছে। আটকা পড়েছে প্রায় 8 লাখেরও বেশি মানুষ, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 49,38,000-এরও বেশি মানুষ। এছাড়াও বন্যার কবলে পড়ে মারা গিয়েছে 18 জন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হক। যদিও অনেক জায়গায় বলা হচ্ছে এই বন্যার একমাত্র কারণ এই বাঁধ না, বরং এসব অঞ্চলের অতিবৃষ্টি। কিন্তু একই সাথে কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে খুব রিসেন্টলি, এবং ফলশ্রুতিতে প্লাবিত হয় এসব অঞ্চলগুলো। কাজে এই বন্যার একমাত্র কারণ এই বাঁধ না হলেও অনেকগুলো কারণের মধ্যে যে এটি একটি কারণ সেটা বলাই যায়। চিন্তা করেন, ভারতের এই বন্যা ছিল সম্পূর্ণই প্রাকৃতিক, যেটা হয়তো আমাদের দেশেও এসব জায়গাতে প্রাকৃতিকভাবে হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু সেখানে যদি বাঁধ না থেকে পানির ন্যাচারাল ফ্লো থাকতো, তাহলে এই বন্যা এতটাও মারাত্মক হতে পারত না। আর সেখানে এই বাঁধ বানিয়ে পানির পরিমাণ বাড়িয়েছে গত কয়েক দশক ধরে। আর এখন যখন একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা এটা মোকাবেলা করতে পারে নাই, তখনই এত বছর ধরে জমানো পানি সহ এবারে অতিবৃষ্টি পানি ছেড়ে দিল আমাদের দিকে। এত বছর কেন বললাম? কারণ ত্রিপুরার একটি সংবাদ মাধ্যম বরক্স টাইমসের মতে 1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলেছে তাদের কর্তৃপক্ষ। কিন্তু বারবার ভারতের এই কোনো সতর্কবার্তা ছাড়াই বাঁধ খুলে দেওয়া এবং ইচ্ছা মতো পানি স্টোর করে রাখা একটা ধ্রুব সত্য, এটা মানতেই হবে। আর ভারত যে বছরের পর বছর ধরে এই কাজগুলো করে যাচ্ছে, এটা কতটুকু এথিক্যাল? বিশ্বে ভারত ও বাংলাদেশ ছাড়াও আরো শত শত দেশ রয়েছে যারা নিজেদের মধ্যে অসংখ্য নদীর পানি শেয়ার করে। তাদের ক্ষেত্রেও কি একটা দেশ পানির দাতা এবং অন্য দেশ অসহায়ের মতো প্রাণীর গ্রহীতার রোল প্লে করে? তার আগে এখানে কিছু মানুষের প্রশ্নকে তুলে ধরি। বাঁধ খুলে দেওয়ার সাথে সাথে ভারতের পক্ষ থেকে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস আমার চোখে আসতে শুরু করে, যার মূল ভাব এমন ছিল যে কতটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আর সেখানে মানুষগুলো কতটা অসহায়। আই অ্যাগ্রি যে প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের যে কোনো অঞ্চলের মানুষের জন্য বা স্পেসিফিক ভাবে কোনো প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য খুবই ভয়ের একটি কারণ। আর এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বাংলাদেশিদের মতো, অর্থাৎ কোনো উপকূলীয় অঞ্চলের মানুষের মতো কেউ তেমন অনুধাবন করতে পারবে বলে মনে হয় না। কিন্তু নিজে বাঁচতে একটা প্রাকৃতিক দুর্যোগকে কনভার্ট করে একটা মানবসৃষ্ট দুর্যোগ বানিয়ে এবং তার ভয়াবহতা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে কোনো রকম ওয়ার্নিং ছাড়া আরেক দেশের উপর চাপিয়ে দেওয়া, এটা কি কোনো ধরনের ক্রাইম বলে মনে হয় না আপনার? আর তার থেকে একটা সহজ কথা হচ্ছে, এখানে যদি পানির ফ্রি ফ্লো থাকতো, তাহলে কি আপনার মনে হয় জিনিসটা এতটা ভয়াবহ হতো? দেখেন, একটা নদীর পানি যখন ফ্রি ফ্লো হবে আর স্বাভাবিকভাবে বর্ষার সময় এখানে পানির পরিমাণ বাড়বে, আর কখনো কখনো হয়তো বা বন্যাও হবে, কিন্তু অবশেষে সেই পানি প্রবাহিত হয়ে সমুদ্রেই চলে যাবে। পানির পরিমাণ বাড়লেও সেটা হবে প্রাকৃতিক নিয়মে এবং নদীরও ন্যাচারালি সেই পানি ধারণ ক্ষমতাও থাকবে। কিন্তু এমনই একটি নদীতে যদি আপনি বাঁধ দিয়ে বসেন, তাহলে সেখানে যেমনি একদিকের পানির পরিমাণ বাড়বে, ঠিক অপর দিকে কিন্তু কমে যাবে। আর এ কারণেই পানির অভাব থাকা অঞ্চলে আস্তে আস্তে নতুন চর জেগে উঠবে, অর্থাৎ নদী তার নাব্যতা হারিয়ে পানি প্রবাহ ও পানির ধারণ ক্ষমতা অনেকটাই কমে যাবে। যার কারণে আবারও যখন এই অঞ্চলে, অর্থাৎ এই নদীতে পানি আসবে, তখন নদী তার পানি ধারণ ক্ষমতা হারানোর জন্য এক পর্যায়ে সেটা বন্যার রূপ ধারণ করবে। বলে রাখি, বন্যার জন্য এটা একটা খুবই সিম্পলিফাইড উদাহরণ। বন্যা জিনিসটা আরো কমপ্লিকেটেড, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। আর বন্যা মূলত প্রাকৃতিক কারণেই হয়ে থাকে বেশিরভাগ সময়। আমি এই হাইড্রোলজির ব্যাপার স্যাপার নিয়ে এতটা এক্সপার্ট না,
তাই স্পেসিফিকভাবে বন্যার কারণ হিসাবে এই বাঁধকে দায়ী করছি না। হয়তো এটা নিয়ে কোনো স্পেশালিস্টই ভালো বলতে পারবেন এবং এই বাঁধ যে বন্যার সৃষ্টি করেছে সেটাও দাবি করতে পারবেন। তবে 1993 সাল থেকে বাঁধ দিয়ে পানি বন্ধ করা বা নিয়ন্ত্রণ করা হয়েছে। মানে চিন্তা করেন 30 বছরের বেশি সময় ধরে এই বাঁধের সাথে কানেক্টেড বাংলাদেশের নদীগুলো, আর যাই পাক পানির কিন্তু স্বাভাবিক ফ্লো পায়নি। এখন এত বছর পর সেই পানি ছেড়ে দিয়ে তারা নিজেরা তো হাঁপ ছেড়ে বাঁচলো বা বাঁচার চেষ্টা করলো হয়তো, কিন্তু এই অঞ্চলের মানুষের উপর যেটা নেমে আসলো সেটা কি কোনো অংশে ইন্টারন্যাশনাল ক্রাইম থেকে কোনো অংশে কম বলা যাবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আর কেবলমাত্র এই একটা ঘটনায় সীমাবদ্ধ না, রিসেন্টলি ঘটে যাওয়া আরো কিছু ঘটনা দেখেন। এই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এইবারে যে নিরুপায় হয়ে এরকম করতে হয়েছে, ব্যাপারটা মোটেও এরকম না। প্রতি বছরই এক বা একাধিকবার এমন মানবসৃষ্ট বন্যার ভুক্তভোগী হচ্ছি আমরা। গেল বছরগুলিতে এ বিষয় নিয়ে তেমন কেউ আলোচনা করেনি বা তুলে ধরার সাহসও পায়নি। যদিও কেউ এসব বিষয় নিয়ে আলোচনা করেছে কিংবা তুলে ধরার চেষ্টা করেছে, তাহলে তাকে সরকারি পর্যায় থেকে হুমকি ও গুম করে দেওয়া হতো কিংবা পেশাদার বাহিনীর দ্বারা শেষ করে দেওয়া হতো। 2018 সালে এই মানবসৃষ্ট বন্যার ব্যাপারে একটা স্ট্যাটাস দেয় বুয়েটের প্রথম বর্ষের ছাত্র আবরার ফাহাদ। এটা তো কোনো অনৈতিক কিছু বলেনি, তাই না? ভারত যে প্রতিনিয়ত এসব করেই চলেছে, কিন্তু তার এই স্ট্যাটাসের কারণে শেষ পর্যন্ত তাকে জীবনটাই দিতে হয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে আমরা একটা ফ্যাসিস্ট আমল থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই না যে আবার কোনো ফ্যাসিস্ট এদেশে আসুক। ভবিষ্যতে ভালো কিছু হবে বলে আশা করছি। আর এই ভিডিওতে যা কিছু শেয়ার করলাম, এটা নিয়ে কোনো যদি মন্তব্য থাকে কিংবা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর আসুন এই দেশের ক্লান্তি লগ্নে আমরা নিজেরা সচেতন হই এবং দেশকে সংস্কার করি, যেখানে কোনো দুর্নীতির অস্তিত্ব থাকবে না। সেই সাথে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, যে যেভাবে পারি সাহায্য করি। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।